হ্যালো ফ্রেন্ডস, তাহলে আজ থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি। এই সিরিজটাকে আমি নাম দিয়েছি রেটিনা এফএকিউস। এফএকিউস মানে অবভিয়াসলি ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স। এবার কেন এই সিরিজটা করা সেটা যাওয়ার আগে আমরা একবার ছোট্ট করে দেখে নিই যে রেটিনা বলতে আমরা ঠিক কি বুঝি। সো হোয়াট ইজ রেটিনা? আমার চ্যানেলে যদি আগেও আহ, আপনি এসে থাকেন তাহলে জানবেন যে আমাদের এখানে অ্যাকচুয়ালি আমরা আগেও এরকম ভিডিও শেয়ার করেছি যেখানে রেটিনা কি আমরা এক্সপ্লেন করেছি, বাট স্টিল সাধারণভাবে একবার মনে করার জন্য রেটিনা আমাদের চোখের অভ্যন্তরীণ অংশ, পশ্চেরিয়ার পার্ট অফ দ্য আই, মানে চোখের ভিতরের অংশ। এটা ব্রেনেরই পার্ট এবং ইটস আ লেয়ার অফ নার্ভস। এবং রেটিনার কাজ হচ্ছে যে আলোটা আমাদের চোখের গভীরে পড়ছে সেই আলোটাকে ক্যাপচার করে ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক সিগন্যালসে ট্রান্সফার করে সেই ইলেকট্রিক সিগন্যালসগুলো অপটিক নার্ভের মাধ্যমে ব্রেনে পাঠানো। রেটিনার সম্বন্ধে বিশেষ করে হাইলাইট করতে হলে যে দুটো পয়েন্ট বলা উচিত: এক, রেটিনা ব্রেনের অংশ, তাই রেটিনা যেমন ব্রেন পাল্টানো যায় না, রেটিনাও পাল্টানো সম্ভব নয়। আর রেটিনায় প্রচুর পরিমাণে ব্লাড ভেসেলস আছে, যেগুলো আমরা এই ছবিতে যেমন দেখতে পাচ্ছি। আম, ফলে যে কোনো রোগ যা ব্লাডকে এফেক্ট করে, যেমন হিমোগ্লোবিনের অভাব বা অ্যানিমিয়া, বা ডায়াবেটিস যেটা একটা ব্লাডের রোগ, বা যে রোগের জন্য ব্লাড ভেসেলেও এফেক্ট হয়, যেমন ব্লাড প্রেশার, হাই সুগার, এই সব রোগেই রেটিনাতেও প্রভাব পড়তে পারে। তাহলে এই ছোট্ট ইন্ট্রোডাকশনটা দিয়ে আমরা রেটিনা কি বোঝার পর এবার আসা যাক আম, আমরা বেসিক্যালি এই সিরিজটা করছি কেন। তার আগে এই ছবিটা একটু মাথায় রাখবেন। এটা আমাদের ওই পুরো সিরিজটাতেই বারবার হয়তো আমরা দেখব। এটা হচ্ছে, আমরা যদি চোখের ভিতর আমাদের রেটিনাটা দেখি তাহলে রেটিনাটা যেরকম নর্মাল অবস্থায় দেখতে লাগে তার একটা ফটো। এটা ডান চোখের রেটিনা, এইরকমই বাঁ চোখের রেটিনাটাও মোটামুটি এরকমই দেখতে লাগে, কিছু ডিফারেন্স আছে, সেটা আমরা সাবসিকুয়েন্ট ভিডিওগুলোতে আরও ডিটেলে বুঝিয়ে দেবো। এই ছবিটা মাথায় রাখবেন, কেননা তাহলে পরে যখন আমরা অসুস্থ রেটিনার বিভিন্ন ছবি দেখাবো বুঝতে সুবিধা হবে। তাহলে হঠাৎ করে নতুন করে আবার এই এফএকিউ সিরিজটা করা কেন? আমরা জানি অন্ধত্ব একটা অভিশাপ, এবং বিভিন্ন সার্ভেতে দেখা গেছে যে মানুষকে যখন জিজ্ঞেস করা হয়, যেমন বিশেষ করে সুগার পেশেন্টদের যখন জিজ্ঞেস করা হয় যে সুগার থেকে মৃত্যু হতে পারে, সুগার থেকে পায়ে ক্ষত হতে পারে, কিডনি ফেল হতে পারে এবং চোখের দৃষ্টিও চলে যেতে পারে, এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি আপনার, কোনটার থেকে আপনি সবচেয়ে বেশি ভয় পান? বেশিরভাগ মানুষ বলেন যে আমরা অন্ধত্ব থেকেই সবচেয়ে বেশি ভয় পাই। কেন? যে মানুষ অন্ধ হয়ে গেছেন সে বেঁচে আছেন কিন্তু পুরোপুরি পরনির্ভরশীল হয়ে পড়েছেন। আর এই পরনির্ভরশীলতাটা খুবই একটা কষ্টদায়ক ব্যাপার, যে আপনি বেঁচে আছেন কিন্তু আপনার পক্ষে নিজের খাওয়া খাওয়া বা নিজের খাওয়াটা খাওয়া বা নিজের থেকে বাথরুম যাওয়ার মতো একটা বেসিক কাজও করা অসম্ভব হয়ে যেতে পারে যদি কারো দৃষ্টি চলে যায়। তাই আমরা এই বিষয়ে আমার মনে হয় আমরা সবাই সহমত হতে পারি যে মৃত্যুর থেকেও বেশি বড় অভিশাপ অন্ধ হয়ে যাওয়া। এবং দুর্ভাগ্য, রেটিনার রোগে মানুষ অ্যাকচুয়ালি অন্ধ হয়ে যেতে পারে। যেমন কারো ছানি পড়লেও তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে, কিন্তু ছানি অপারেশন করে যদি লেন্স লাগিয়ে দেওয়া হয় দৃষ্টি আবার ফিরে আসে যদি বাকি চোখ ঠিক থাকে। কিন্তু রেটিনার রোগে অনেক সময় দেখা যায় যে বেশি ড্যামেজ হয়ে গেলে, যেহেতু রেটিনা ব্রেনের অংশ এবং ব্রেনের মতো রেটিনা পাল্টানো যায় না, তাই দৃষ্টি হয়তো ফেরানো সম্ভব হয় না। তাই যেটা আমি এক্ষুনি বললাম যে ক্যাটারাক্ট বা ছানি হলে আপনার একটা অপারেশন করে যদি চোখের বাকি অংশ ঠিক থাকে, যে চোখে প্রেশার বেড়ে যায়নি, চোখের রেটিনা সুস্থ আছে, তাহলে ছানিটা বার করে একটা লেন্স বসিয়ে দিলে আপনি আবার দেখতে পাবেন। কিন্তু যদি আপনার রেটিনাটাই ড্যামেজ হয়ে যায়, বেশি ড্যামেজ হয়ে যায়, তখন কিন্তু দৃষ্টিটা স্বাভাবিক করা প্রায়ই অসম্ভব হয়ে পড়ে। এর সাথে আরেকটা বড় সমস্যা হচ্ছে যে যত দিন যাচ্ছে রেটিনার রোগও বাড়ছে। এবং সবচেয়ে স্যাড ব্যাপার হচ্ছে যে এই যে রেটিনা রোগগুলো আলাদা, বা রেটিনার রোগ বাড়ছে, বা রেটিনার রোগের চিকিৎসা করেও স্বাভাবিক দৃষ্টি ফেরানো যায় না, এই এই যে অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেসটাই মানুষের মধ্যে খুব কম। আমরা প্রায়ই এরকম দেখি
যে কারোর হয়তো রেটিনার একটা রোগ নিয়ে কারোর একটা রেটিনার রোগ হয়েছে, তার হয়তো রেটিনা ছিঁড়ে গেছে বা সুগার থেকে চোখে হঠাৎ করে ব্লাড এসছে, সে যখন এসে আমাদের সাথে কথা বলে বা আমরা যখন সেই পেশেন্টের সাথে কথা বলি বা পেশেন্টের বাড়ির লোকের সাথে কথা বলি, তারা প্রায়শই এটাই বলেন যে আমরা তো কখনো শুনিনি যে রেটিনা বলে কিছু আলাদা আলাদা আছে বা এরকম রোগ হয়, বা এরকম রোগ হলে এরকম রেটিনার রোগ হলে দৃষ্টি হয়তো আর ফিরেও আসে না, আমরা কখনোই এই ব্যাপারগুলো সম্বন্ধে শুনিনি। তাই আমাদের পক্ষে আমরা যদি ভাবি যে রেটিনা নিয়ে আলোচনা করাটা জরুরি, কেননা রেটিনার রোগ বাড়ছে, রেটিনার রোগ থেকে আপনি অন্ধ হয়ে যেতে পারেন, এবং কেন সেটা হচ্ছে আর কি করে সেটা থেকে বাঁচবো, এটা নিয়ে যত সজাগ হবেন তত ভালো। সো বেসিক্যালি সাধারণ মানুষকে যদি আমরা রেটিনা এবং রেটিনা রোগের সম্বন্ধে সজাগ করতে পারি, তাহলে আমাদের বিশ্বাস যে ধীরে ধীরে মানুষ রেটিনার রোগের থেকে আক্রান্ত হয়ে অন্ধত্ব হওয়ার প্রবণতাটাও কমে যাবে। তাহলে এইবার এই সিরিজ নিয়ে এগোবার আগে একটু নিজের সম্বন্ধেও আমার বলে নেওয়া উচিত, কারণ আমি কেন রেটিনা নিয়ে বলছি বা আমার আমার রেটিনা সম্বন্ধে কতটা জ্ঞান সেটা কিছুটা আইডিয়া না দিলে যিনি যে শুনছেন তার পক্ষেও সম্পূর্ণ ব্যাপারটাকে মেনে নেওয়া একটা কঠিন হয়ে যেতে পারে। তো আমি আমার রেটিনা ট্রেনিং পেয়েছিলাম অরবিন্দ আই হসপিটাল মাদুরাইতে। মাদুরাই চেন্নাই থেকে প্রায় আরও কিছুটা দক্ষিণে তামিলনাড়ুতে অবস্থিত। এবং এইটা আমার ট্রেনিং প্রথমে 2 বছরের একটা ফেলোশিপ হয়েছিল 2005 থেকে 2007। তারপরে আমি 2 বছর রেটিনা অরবিন্দ মাদুরাইতে রেটিনা ডিপার্টমেন্টে কনসালটেন্ট হয়েও কাজ করেছিলাম। প্রায় 4 বছর আমি অরবিন্দে ছিলাম। যখন আমি অরবিন্দে কাজ করতাম, আমি প্রচুর পেশেন্ট দেখেছি যারা পশ্চিমবাংলা থেকেই অরবিন্দে যান চোখের রেটিনার প্রবলেম নিয়ে, এবং তারা প্রায়ই আমাকে বলতেন যে আমি যদি অরবিন্দ ছেড়ে পশ্চিমবাংলায় ফিরে আসি তাহলে মানুষের অনেক উপকার হবে, কেননা সেই সময় 2009 যে সময় আমি অরবিন্দে ছিলাম, পশ্চিমবাংলায় অত বেশি রেটিনার ফেসিলিটি বা রেটিনার ডাক্তারও ছিল না। আর উত্তরবঙ্গ, যেখানে আমি ইভেনচুয়ালি ফিরে আসি, শিলিগুড়ি এবং আশেপাশের জায়গা, সেখানে প্র্যাকটিক্যালি কোনো রেটিনার পার্মানেন্ট ডিপার্টমেন্টই ছিল না। এবং সেই জন্য আমার মনে হয় যে কথাটা ঠিক। সাউথ ইন্ডিয়াতে আমরা জানি হেলথ খুবই ডেভেলপড, চোখের হাসপাতাল, অসাধারণ সব চোখের হাসপাতাল আছে। আমরা যদি শুধু চেন্নাইয়ের কথাই আমরা শুধু যদি তামিলনাড়ুর কথাই ভাবি, তাহলে শঙ্কর নেত্রালয় চেন্নাই, অরবিন্দ মাদুরাইয়ের মতো বিখ্যাত বড় বড় দুটো হাসপাতাল আছে। তো আমারও ওই জন্য মনে হয় যে না, প্রবলেমটা এখানের থেকেও আমার বাড়ি অর্থাৎ পশ্চিমবাংলাতে বেশি। তার ফলে আমি যদি ওখানে ফিরে গিয়ে কিছু করতে পারি রেটিনা থেকে লোকেদের অন্ধত্ব প্রতিরোধ করার জন্য, তাহলে সেটা খুব স্যাটিসফাইং হবে। এবং সেই জন্যই 2009-এ আমি অরবিন্দ ছেড়ে শিলিগুড়ি চলে আসি। প্রথমে প্রায় 6 বছর 2009 থেকে 2015 আমি শিলিগুড়িতে গ্রেটার লায়েন্স আই হসপিটাল বলে একটা হাসপাতালে কাজ করছিলাম, এবং সেখানে আমরা উত্তরবঙ্গের প্রথম পার্মানেন্ট রেটিনা ডিপার্টমেন্ট ক্রিয়েট করি। ইন দ্য সেন্স যে আমার আগে একদম শিলিগুড়িতে রেটিনার কাজ হতো না বলাটা মিথ্যে কথা হবে। রেটিনার কাজ হতো, কিন্তু ফুললি ফেলোশিপ ট্রেন্ড রেটিনার সার্জেন কেউ ছিলেন না। মূলত রেটিনার লেজার, কিছু ইঞ্জেকশন, এটাই হতো। তাও যারা শিলিগুড়িতে রেটিনার ইঞ্জেকশন বা লেজার করছিলেন তারা বেশিরভাগই শিলিগুড়ি বাইরে থেকে আসতেন মাসে একবার কি মাসে দুবার। অতএব একটা যে পার্মানেন্ট ফুল টাইম রেটিনা ডিপার্টমেন্ট, যেখানে সার্জারি, ইঞ্জেকশন, লেজার, সব ধরনের চিকিৎসা বা সব ধরনের টেস্ট হয়, সেরকম 2009-এর আগে সেইভাবে শিলিগুড়িতে ছিল না। এবং গ্রেটার লায়েন্সেই প্রথম সেই ডিপার্টমেন্টটা ক্রিয়েট হয়, এবং আমার সৌভাগ্য আমি সেই ডিপার্টমেন্টটা ক্রিয়েট করার ক্ষেত্রে একটা কন্ট্রিবিউশন করতে পেরেছিলাম। আর 2016-তে আমি গ্রেটার লায়েন্স ছেড়ে তারপরে রেটিনা ইনস্টিটিউট অফ বেঙ্গলে জয়েন করি। রেটিনা ইনস্টিটিউট অফ বেঙ্গলের নাম শুনেই বোঝা যায় যে আমাদের প্রাইমারি ফোকাসই রেটিনা। কারণ বেশিরভাগ চোখের হাসপাতালে রেটিনা একটা পার্ট, মূল ফোকাস থাকে ছানি বা চশমা, এই ব্যাপারগুলোর উপর। কিন্তু রেটিনা ইনস্টিটিউট অফ বেঙ্গলে আমরা মূলত যে অ্যাডভান্স আই ডিজিজ, যেমন রেটিনা, গ্লুকোমা, স্কুইন্ট, এইগুলোর উপর বেশি ফোকাস করছি। কেন সেই ভাবনা চিন্তাটা ছিল? সিম্পল, আমার মনে হয় যে একটা আলাদা করে রেটিনার রোগ নিয়ে কথা না বললে অ্যাওয়ারনেস বাড়বে না। তো সেই জন্যই আমরা ভেবেছিলাম
যে আমি যে হাসপাতালে কাজ করছি সেই হাসপাতালটাই যদি রেটিনার উপর ফোকাসড হয় বা এরকম অ্যাডভান্স ডিজিজ নিয়ে ফোকাস করে, তাহলে কাজের আমাদের কোয়ালিটি আরও উন্নত হবে। তো আজ প্রায় 15 বছর হয়ে গেছে, 2009 থেকে 2026 আমি উত্তরবঙ্গ বিশেষ করে শিলিগুড়িতেই এবং আশেপাশে রেটিনার সার্ভিস দিয়ে যাচ্ছি। এই 15 বছরে আমরা প্রচুর চেষ্টা করেছি কমিউনিটিতে গিয়ে রেটিনার অ্যাওয়ারনেস বাড়াবার। যেমন আমরা বিভিন্ন সরকারি হাসপাতালে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি স্ক্রিনিং, আরওপি স্ক্রিনিং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, ইসলামপুর ডিস্ট্রিক্টে করেছি। আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছি যেখানে আমরা চেষ্টা করি পেশেন্টদেরকে রেটিনার রোগের সম্বন্ধে সচেতন করার। আমরা প্রচুর সিএমই প্রেজেন্টেশন লায়ন্স ক্লাব, রোটারি ক্লাবে গিয়েও করেছি যাতে মানুষ আরও সজাগ হয় রেটিনার রোগের ব্যাপারে। কিন্তু এত কিছু করার পরেও 15 বছর পর আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে রোগ তো রেটিনার বেড়েই যাচ্ছে। কারণ আমরা আগে যত পেশেন্ট দেখতাম প্রতিদিন রেটিনার রোগের, এখন তার থেকে আমরা প্রায় 1.5 গুণ বেশি পেশেন্ট দেখছি। এবং আনফর্চুনেটলি এত চেষ্টা করেও এখন শিলিগুড়িতে আরও অনেক রেটিনার হাসপাতাল এবং রেটিনার ডাক্তার আছেন, এবং উত্তরবঙ্গেও শুধু শিলিগুড়ি নয় অন্যান্য শহরেও রেটিনার ফেসিলিটিস বা ট্রিটমেন্টের জায়গা আছে। তা এত রেটিনার নতুন হাসপাতাল, চোখের নতুন হাসপাতাল এবং প্রত্যেকটি হাসপাতালে রেটিনা ডিপার্টমেন্ট হওয়া সত্ত্বেও আমি এখনও প্রতিনিয়ত এরকম পেশেন্ট পাই যারা এসে বলেন যে তারা জানতেনই না রেটিনা বলে আলাদা কিছু আছে চোখের, এবং রেটিনার রোগ বলে আলাদা করে চোখের কোনো রোগ হয়। আর সবচেয়ে যেটা স্যাড ব্যাপার, এই অ্যাওয়ারনেসটা না থাকার কারণে আমাদের কাছে এসে যে পেশেন্টরা পৌঁছাচ্ছেন তাদের বেশিরভাগই অলরেডি রেটিনার অনেকটা ক্ষতি হয়ে গেছে। আর আমি যেটা আগেই বললাম যে রেটিনার যেহেতু পাল্টানো যায় না, যেহেতু ওটা ব্রেনেরই অংশ, তাই যত লেটে পেশেন্ট আসে তত আমাদের পক্ষে মুশকিল হয়ে যায় চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া। তো কেন রেটিনার রোগ এত বাড়ছে, এই প্রশ্নটার সিম্পল উত্তর হচ্ছে যে রেটিনার রোগ যে কোনো বয়সেই হতে পারে এবং বিভিন্ন বয়সে বিভিন্ন কারণে রেটিনার রোগ হয়। আর প্রত্যেকটা বয়সেই যে কারণে রেটিনার রোগ হয় সেই কারণগুলোই বেড়ে যাচ্ছে। যেমন প্রিম্যাচিওর বাচ্চা, যে বাচ্চা 9 মাসের আগে জন্মেছে বা 2 কিলোর কম যার জন্মের সময় ওজন, এরকম বাচ্চার সংখ্যা এখন বাড়ছে। কারণ আমরা ভাগ্যবান যে আমাদের শিলিগুড়ির মতো জায়গাতেও বা শিলিগুড়ির আশেপাশেও এখন অনেক অ্যাডভান্স নিওনেটাল কেয়ার সার্ভিসেস অ্যাভেলেবেল। পশ্চিমবঙ্গে যেমন পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক জেলায় একটা করে গভর্নমেন্ট লেভেলে একটা করে এসএনসিইউ বা সিক নিওনেটাল কেয়ার ইউনিট খুলেছেন এবং এরা খুব ভালো কাজ করছেন, যার ফলে আগে যে বাচ্চাগুলো হয়তো বাঁচানোই মুশকিল হয়ে যেত প্রিম্যাচিওর বাচ্চাদের, তারা এখন কিন্তু বাঁচছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই প্রিম্যাচিওর বাচ্চা হয়তো প্রাণে বেঁচে গেল, কিন্তু তার চোখে হয়তো ডেভেলপমেন্ট কমপ্লিট না হওয়ার জন্য রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি বলে একটা খুব খারাপ রেটিনার রোগ হচ্ছে। এবং সেই রোগটা এমন রোগ যে ওটা যদি ঠিক সময়ে ঠিকভাবে ডায়াগনোজ করে চিকিৎসা না করা হয়, তাহলে কিন্তু আমার অভিজ্ঞতা বলে যে বাচ্চাদেরকে বাইরে পাঠিয়েও, আরও বড় বড় হাসপাতালে পাঠিয়েও আমি খুব বেশি বাচ্চাকে ঠিক হতে দেখিনি। এই আরওপি নিয়ে আমার চ্যানেলে আলাদা ভিডিও আছে, তাই আমি এর বেশি আরওপি নিয়ে আজকে কথা বললাম না। আমাদের এই সিরিজে আমি চেষ্টা করব প্রয়োজনে আবার কখনো অল্প ছোট একটা সহজ ভিডিও বানাবার, যে এই প্রিম্যাচুরিটি জন্য যে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি সেটা নিয়ে আমরা কি কাজ করেছি বা কি হওয়া দরকার যাতে প্রিম্যাচিওর বাচ্চাদের চোখ নষ্ট না হয়। সেকেন্ড, মাইনাস পাওয়ার। আমরা জানি যে কোভিডের পর থেকেই টিনেজার্স, ইয়াং স্টুডেন্টস বা যুবক যুবতীদের মধ্যে মাইনাস পাওয়ার খুব বেশি বাড়ছে। এবং বেশি মানে শুধু পাওয়ার, বাচ্চাদের যে পাওয়ার হচ্ছে শুধু তাই নয়, অনেক পাওয়ার হচ্ছে, হাই মাইনাস পাওয়ার। এবং এই হাই মাইনাস পাওয়ারে দেখা গেছে রেটিনার রোগ, যেমন হাই মাইনাস পাওয়ারে গ্লুকোমা বা চোখের প্রেশারে আপ ডাউন করে নার্ভের ক্ষতি হতে পারে, তেমনি হাই মাইনাস পাওয়ারে রেটিনারও রোগ হতে পারে, যেমন আরডি বা রেটিনাল ডিট্যাচমেন্ট হতে পারে। তাই যত সমাজে হাই মাইনাস পাওয়ার পেশেন্ট বাড়বে তত আমাদের এই রেটিনা মাইনাস পাওয়ার থেকে রেটিনার যে বিভিন্ন রোগ হয় সেগুলো আমাদের আরও বেশি বেশি করে ফেস করতে হচ্ছে। থার্ড এবং সবচেয়ে নাম্বার 1 কারণ ভারতবর্ষের রেটিনার প্রবলেম বাড়ার হচ্ছে ডায়াবেটিস। সো এটা নিয়েও আপনি যদি দেখেন আমার চ্যানেলে প্রচুর ভিডিওস আছে। ছোট্ট করে বলতে গেলে এটাই বলতে হয় যে ভারতে এই মুহূর্তে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ডায়াবেটিক পেশেন্ট আছেন।
ডায়াবেটিসে বেসিক্যালি আমাদের শরীরের যে ব্লাড ভেসেলসগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। রেটিনার ব্লাড ভেসেল সেগুলো হচ্ছে সাম অফ দ্য ফাইনেস্ট ব্লাড ভেসেল, সবচেয়ে সূক্ষ্ম ব্লাড ভেসেল শরীরের। তাই ডায়াবেটিস থেকে সবচেয়ে আগে যে ব্লাড ভেসেলের ক্ষতি হয় সেটা রেটিনার ব্লাড ভেসেল। মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি বলে এটাকে। যেমন পায়ে ঝিনঝিনি হওয়া পেরিফেরাল নিউরোপ্যাথি, কিডনিতে এফেক্ট হওয়া নেফ্রোপ্যাথি, তেমনি ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে কমনেস্ট মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি। মানে ছোট ব্লাড ভেসেলসে ডায়াবেটিসের থেকে ক্ষতি। তার থেকে তিনটে জিনিস হয়, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি। এর মধ্যে রেটিনোপ্যাথি হচ্ছে সবচেয়ে কমনেস্ট মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি, এটাই সবচেয়ে আগে হয়। এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি থেকে দুটো প্রবলেম চোখে হয়। একটা হচ্ছে ডায়াবেটিক ম্যাকুলার এডিমা, যেটার জন্য মানুষের পক্ষে গাড়ি চালানো, লেখাপড়া করা, ছোট জিনিস দেখা অসম্ভব হয়ে যেতে পারে। আর একটা হচ্ছে প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যখন চোখে ব্লিডিং ইত্যাদি হয়ে যেতে পারে, যার থেকে মানুষ অ্যাকচুয়ালি অন্ধ হয়ে পড়তে পারেন। তো ডায়াবেটিস যত সংখ্যায় বাড়ছে, যেটা আমরা বলি যে ভারতে এই মুহূর্তে প্রত্যেক 3 জন ভারতীয়র মধ্যে একজনের ডায়াবেটিস আছে, এবং প্রত্যেক 5 জন ডায়াবেটিক ভারতীয় পেশেন্টের মধ্যে একজনের ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে। তো যেমন যেমন ডায়াবেটিস বাড়ছে, তেমনি তেমনি ডায়াবেটিস থেকে রেটিনোপ্যাথি সংখ্যক, মানে পেশেন্ট যাদের রেটিনোপ্যাথি হয়ে গেছে তাদের সংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর এটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি টিপিক্যালি হয় সাধারণত টাইপ 2 ডায়াবেটিস। দু ধরনের ডায়াবেটিস আছে, টাইপ 1 যেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, সেটা অনেক কম বয়সেই হয়ে যেতে পারে, যদিও সেখানে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ইউজুয়ালি ওই 30, 25, 30 এরম বয়সে হয়, 25-30 বছর বা এরম বয়সে হয়। আর টাইপ 2 ডায়াবেটিক রেটিনোপ্যাথি, টাইপ 2 ডায়াবেটিস যেটা টিপিক্যালি মধ্য বয়সে হয়, 35, 40, 45 বছর বয়সে, সেটার থেকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি অনেক আগেই হয়ে যেতে পারে। আর ডায়াবেটিক রেটিনোপ্যাথি ওই জন্য আমাদের যে পেশেন্টদেরকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে অসুস্থ হতে বা সাফার করতে দেখি, তাদের টিপিক্যাল বয়স হচ্ছে ওই 40 থেকে 50 বছর। আর এটাও একটা স্যাড ব্যাপার, কারণ ধরে নিন একটা মানুষ তার সবচেয়ে বেশি ক্ষমতার, মানে তার ইকোনমিক পারফরমেন্স বা ক্যাপাবিলিটি বা তার প্রফেশনাল ক্ষমতার পিকে থাকে সে 40-50 বছর বয়সেই। তার উপর তার পরিবারের বোঝা, তার ইকোনমিক ডিপেন্ডেন্সি তার ফ্যামিলির প্রচুর হয়। আর ঠিক সেই সময় ডায়াবেটিক রেটিনোপ্যাথি মানুষের চোখের দৃষ্টিটাকে ক্ষতি করে তাকে হয়তো ইনভ্যালিড করে দিতে পারে। তার পক্ষে হয়তো যে কাজ সে করে সেই কাজ করতে থাকা বা সেই ব্যবসার সাথে কাজ চালিয়ে যাওয়া হয়তো অসম্ভব হয়ে যেতে পারে। এবং দুর্ভাগ্য, আমাকে এই 15 বছরে এরকম অনেক মানুষ দেখতে হয়েছে যাদের পরিবারে ডায়াবেটিক রেটিনোপ্যাথি জন্য তার বাড়ির যিনি উপার্জন করতেন তার চোখে দৃষ্টি চলে যাওয়ায় পুরো পরিবারই অনেক সময় মানে সাংঘাতিক বিপদে পড়তে আমি দেখেছি। ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে অবশ্যই আমরা ফিউচারেও আরও ভিডিওস বানাবো। অলরেডি কিছু ভিডিওস আছে, কিন্তু আমাদের এই সিরিজ দিয়ে ভবিষ্যতে নিশ্চয়ই আমরা এটা নিয়ে আরও কথা বলবো। আর আরেকটা হচ্ছে, ধরে নিন যাদের অনেক, মানে যেমন আমরা এখন জানি যে মানুষ আগের থেকে লাইফ সার্ভাইবিলিটি বা মানে যতদিন একটা মানুষ বাঁচবে সেটাও ভারতে, বা এক্সপেক্টেড লাইফ এক্সপেক্টেন্সিটাও বাড়ছে, মানুষ বেশি দিন বাঁচছেন, যেটা একটা ভালো কথা অবশ্যই। কিন্তু বয়স যত বাড়ে তত চোখের রেটিনায় কিছু বয়সজনিত প্রবলেমও হয়, যেটাকে আমরা বলি এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। তো বয়সকালে যেমন ছানি হয়, তেমনি রেটিনাতেও কিছু রোগ হয়, ARMD বা AMD, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বলা হয়। তাই বয়সের সাথে সাথেও রেটিনার প্রবলেম বাড়তে পারে। এগেন AMD কি বা এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন কি, কিভাবে তার চিকিৎসা সম্ভব, কি করে তার প্রতিরোধ সম্ভব, সেটা আমরা সাবসিকুয়েন্টলি অন্য কোনো ভিডিওতে এই সিরিজে নিশ্চয়ই বলবো। কিন্তু যেটা আমি দেখাতে চাইছি যে প্রত্যেকে, যে একটা প্রিম্যাচিওর বাচ্চা থেকে একটা 80 বছরের বৃদ্ধ বা বৃদ্ধা বাবা মারও রেটিনার প্রবলেম হতে পারে। আর এই সব এজ গ্রুপেই দেখা যাচ্ছে যে যে কারণে রেটিনার রোগগুলো হয় সেই কারণগুলো বাড়ার সাথে সাথে রেটিনার রোগের প্রেভ্যালেন্সও বাড়ছে, মানে রেটিনার রোগীও সংখ্যায় বাড়ছে। কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে যে এতই যদি রেটিনার প্রবলেম বাড়ছে, তাহলে সাধারণ মানুষ রেটিনার রোগের সম্বন্ধে সচেতন নয় কেন? তারা কেন জানতে পারছেন না যে এই রোগগুলোর কথা? তার কারণ, রেটিনার রোগ বাড়ছে ঠিকই, কিন্তু আমরা যখন একটা সাধারণ চোখের হাসপাতালে গিয়ে একটা ওপিডিতে দেখি, এবং গড়ে যদি আমরা 100টা পেশেন্ট দেখি যারা এসছে চোখে হাসপাতালে চোখ দেখাতে, তো দেখা যাবে যে 80% পেশেন্টই এসছে কারণ তাদের চোখে যে সমস্যা সেটা চশমা সংক্রান্ত বা তাদের তো ছানি হয়েছে। এবং এই 100 জন পেশেন্টে গড়ে মাত্র 8 থেকে 10 জন এমন যাদের রেটিনার প্রবলেম হচ্ছে।
এবার এর মানেটা দাঁড়াচ্ছে, যদি আমরা একটা বার্ডস আই ভিউ নিই, একটা চোখের হাসপাতালে যে সংখ্যক পেশেন্ট যাচ্ছেন তাদের মধ্যে কিন্তু সিংহভাগের রেটিনা প্রবলেম নেই, কিন্তু আগের তুলনায় এখন আস্তে আস্তে রেটিনার রোগীর সংখ্যা বাড়ছে। ফলে একটা রোগ যদি মাত্র 100 জনের মধ্যে 8 জনের হয়, আর একটা রোগ যদি 80 জনের হয়, স্বাভাবিক যে রোগটা 80 জনেরই হতে পারে তার সম্বন্ধে সমাজে অনেক বেশি সচেতনতা থাকবে। তাই চোখের ছানির ব্যাপারটা আজকাল আর কাউকে কিছু বলতে হয় না, সবাই মোটামুটি জানেন যে হ্যাঁ, একটা বয়সের পর ছানি হতে পারে, ছানি হলে প্রথমে চশমা, এবং তাতেও যদি কাজ না হয় অপারেশন করতে হতে পারে। কিন্তু রেটিনা রোগের ব্যাপারে দেখা যাচ্ছে যে যার বাড়িতে বা যার কোনো চেনাশোনা আত্মীয় স্বজন বা নিজের রেটিনার প্রবলেম হয়নি, তারা প্রায়শই জানতেই পারেন না যে চোখে রেটিনা বলে একটা আলাদা জিনিস আছে, এবং তার রোগগুলো ছানি বা চোখের চশমা পাওয়ারের রোগের থেকে একদমই আলাদা। তাহলে এবার আরেকটা প্রশ্ন আসতে পারে, যদি মাত্র গড়ে 100 জনের মধ্যে 8-10 জনেরই রেটিনা প্রবলেম হয়, তাহলে আমরা এত রেটিনা রেটিনা করছি কেন? কারণ এটা তো খুব বেশি তার মানে কমন নয়। তো আমরা তাহলে এটা 80% লোকের হচ্ছে, শুধু সেইটা নিয়ে আলোচনা করলেই হয়। কিন্তু সেখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে 80% মানুষের যে প্রবলেমটা হচ্ছে, অর্থাৎ চশমা সংক্রান্ত সমস্যা বা ছানি, তার আজকে খুবই ভালো, খুবই উন্নত চিকিৎসা আছে। আমরা জানি যে ক্যাটারাক্ট সার্জারিতে, ক্যাটারাক্ট বা ছানি চিকিৎসায় আজকাল একটা অপারেশন করে লেন্স দিয়ে একদম ছোটবেলার ভিশনটাই ফেরত দিয়ে দেওয়া যায়, মানে দৃষ্টিটা আমরা নর্মাল করে দিতে পারি, যদি চোখে অন্যান্য কোনো সমস্যা না থাকে। এবং এই ছানি অপারেশন এত অ্যাডভান্স হয়ে গেছেন, মানে ক্যাটারাক্ট সার্জনরা এত ফ্যান্টাস্টিক ট্রিটমেন্ট করেন যে দেখাচ্ছে যে অপারেশনের 2-3 দিনের মধ্যেই পেশেন্ট খুব ভালো বোধ করছে, তার লাইট চলে আসছে। কিন্তু রেটিনার এরকম সহজ কোনো ট্রিটমেন্ট নেই, এবং বেশিরভাগ পেশেন্টের রেটিনার রোগ যদি একটা সার্টেন স্টেজের বেশি চলে গিয়ে থাকে, মানে রেটিনা যদি একটা সার্টেন স্টেজের বেশি বা একটা সিভিয়ারিটির বেশি রুগ্ন হয়ে গিয়ে থাকে, তখন চিকিৎসা করেও দৃষ্টি দেখা যাচ্ছে ফেরানো যাচ্ছে না। এইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তার মানে আমি যদি মানে আমি দুভাবে ভাবতে পারি, এক হচ্ছে একটা হাসপাতালে 100 জন পেশেন্ট নেওয়া হলো যারা চোখের জন্য প্রবলেমের জন্য এসছেন, তাদের কার কি হচ্ছে। আর আমি যদি আবার উল্টে সেই হাসপাতালেই 1 বছর পরে বা 6 মাসে একবার করে চেক করি যে যারা এসছিল তাদের মধ্যে কতজনের দৃষ্টি ফিরে এলো আর কতজনের দৃষ্টি আমরা ফেরাতে পারলাম না, তাহলে দেখা যাবে যে যাদের দৃষ্টি ফেরাতে পারলাম না সেটা আমাদের ফেলিওর, সামাজিক ফেলিওর, তাদের সমস্যা তো মিটলো না। এবং সেই পার্সেন্টেজ অফ পেশেন্টস যাদের দৃষ্টি ফিরলো না, সেখানে কিন্তু রেটিনার একটা বিরাট মানে কন্ট্রিবিউট করছে। একটা বিরাট সংখ্যক পেশেন্ট কিন্তু তারা রেটিনার রোগে আক্রান্ত হয়েই তাদের দৃষ্টি পার্মানেন্টলি হারাচ্ছেন। আর আমরা শুরুতেই বললাম যে অন্ধত্ব একটা অভিশাপ, এবং চোখ অন্ধত্ব হচ্ছে এমন একটা জিনিস যেটাতে মানুষ মৃত্যুর থেকেও বেশি ভয় পায়। যে আমি বেঁচে রইলাম কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আমি নিজের কাজ করতে পারছি না, আমি অসহায় হয়ে গেলাম, পরনির্ভরশীল হয়ে গেলাম, এটা খুবই বেদনাদায়ক। আর তাই আমরা কখনোই চাইবো না, চোখের ডাক্তার হিসেবে আমরা কখনোই চাইবো না যে কেউ অন্ধ হয়ে যাক। আর সেখানে যখন আমরা ছানি বা চশমার প্রবলেম নিয়ে পেশেন্ট এলে তাদের সুন্দর দৃষ্টি ফিরিয়ে দিতে পারছি, রেটিনা এমন একটা ডিভিশন বা বিভাগ যেখানে রেটিনার রোগ হলে দেখা যাচ্ছে যে আমরা যদি সময় মতো পেশেন্টকে না পাই, ডায়াগনোজ না করতে পারি, তাহলে আমরা প্রায়শই দেখা যাচ্ছে যে সেই দৃষ্টি আমরা আর ফিরিয়ে দিতে পারছি না। আমরা অনেক সময় তাই পেশেন্টদের বোঝাবার জন্য এটাই বলি যে রেটিনার রোগ হচ্ছে বাড়িতে আগুন লাগার মতো, যত দ্রুত আগুন ধরে যে ডায়াগনোজ করে যে আগুন লেগেছে এবং আগুনটা নিভিয়ে দেওয়া যায় তত কম বাড়ি পড়ে, আর যত দেরি হবে জানতে যে আগুন লেগে গেছে তত বেশি বাড়ি পুড়ে যাবে। তাই রেটিনার রোগের সম্বন্ধে জানা দরকার, কারণ তাহলে আমরা হয়তো আমাদের নিজেদের যদি রেটিনা রোগ হওয়ার চান্স থাকে বা আমাদের চেনাশোনা কারোর থাকে, তাকে আমরা সময় মতো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে রেটিনার রোগের থেকে দৃষ্টিহীন হওয়া থেকে বাঁচাতে পারবো। সো আবার সেই একই কথা, এই ছবিটা হচ্ছে দুটো চোখের, এটা ডান চোখ, এটা বাঁ চোখ, এটা হচ্ছে স্বাভাবিক রেটিনা, যেরকম নর্মালি রেটিনা দেখতে লাগে। আমি ডান চোখের ছবিটা আগেও একবার দেখিয়েছিলাম, এটাতে দু চোখের ছবি আপনারা দেখতে পারেন। তো নর্মাল রেটিনা একটা পেশেন্টের দু চোখে এরকম দেখতে লাগে। যেহেতু রেটিনা ব্রেনের অংশ এবং রেটিনায় প্রচুর ব্লাড ভেসেলস আছে, তাই ব্রেন যেমন পাল্টানো যায় না কারোর, রেটিনাও পাল্টানো যায় না। এইটাও খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, কারণ আমাদের প্রায়ই রেটিনা পেশেন্ট এসে বা যার বাড়িতে কারোর রেটিনার রোগ হয়েছে তাদের পরিজন, পরিবারের লোকেরা এসে প্রায়ই জানতে চান
যে ডাক্তারবাবু চোখটা পাল্টে দিলে কেমন হয়, কারণ তারা আই ট্রান্সপ্ল্যান্টের কথা শুনেছেন, তো তাদের বিশ্বাস যে আই ট্রান্সপ্ল্যান্ট করলে আবার নিশ্চয়ই পেশেন্ট দৃষ্টি ফিরে পাবে। তো এই বিষয়ে একটা জিনিস বলা দরকার যে আমরা যে আই ট্রান্সপ্ল্যান্ট বলি, এটা এক ধরনের মিসনমার। গোটা চোখ কারোর পাল্টানো পৃথিবীতে আজ অবধি সম্ভব নয়। রিসার্চ চলছে, আপনারা আর্টিফিশিয়াল রেটিনা এটা ওটা অনেক কিছু শুনে থাকবেন। আমি চেষ্টা করব এই এফএকিউ সিরিজের শেষের দিকে এই অ্যাডভান্স যেগুলো আসতে পারে বা যেগুলো রিসার্চ চলছে সেটা নিয়েও ভিডিও আপলোড করার। কিন্তু আজকের দিনে, অর্থাৎ কিনা আজ হচ্ছে 24শে এপ্রিল 2026, আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে আমরা অন্তত বলতে পারি, এবং শুধু ভারত কেন, আমি বলবো বিশ্বতেও এই মুহূর্তে এমন কোনো ট্রিটমেন্ট নেই যাতে একটা রেটিনা যেটা সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে সেটাকে পাল্টে একটা নতুন সাধারণ স্বাভাবিক রেটিনা দিয়ে রিপ্লেস করা সম্ভব। তাই চোখের আই ট্রান্সপ্ল্যান্ট হয় না, যেটা পাল্টানো যায় সেটা হচ্ছে চোখের কর্নিয়া বা চোখের মণি, শুধু সেইটুকু পাল্টানো যায়। এবার কেউ বলতে পারে তাহলে নেত্রদান অপারেশনের সময় গোটা চোখ কেন তোলা হয়? তো আগে এটা করা হতো, এখন সেটাও ওই জন্য করা হয় না, কারণ গোটা চোখ নিয়ে অ্যাকচুয়ালি আরেকজন মানুষের চোখ ট্রান্সপ্ল্যান্ট করা সম্ভব নয়। চোখে কর্নিয়ার বাদে যে জায়গাগুলো নেওয়া হচ্ছে সেগুলোর বিশেষ করে স্ক্লেরা ইত্যাদি হয়তো অন্য কোনোভাবে ব্যবহার করা যেতে পারে, বাট আমরা অ্যাকচুয়ালি যেটা করতে পারি সেটা হচ্ছে শুধু কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট। আর লেন্স তো পাল্টানোই যায়, লেন্স ছানি অপারেশনের সময় লেন্সটা বার করে একটা কৃত্রিম লেন্স বা আইওএল বসিয়ে দেওয়া যায়, কিন্তু রেটিনা পাল্টানো যায় না। আর সেই জন্যই কারো রেটিনা ড্যামেজ হয়ে গেলে খুব মুশকিল, সেখানে আমরা আবার আগের মতো দৃষ্টি দিতে পারি না। যেমন এইখানে যদি আমরা এই দুটো ছবি দেখি, আমরা বাঁদিকে যে ছবিটা দেখছি এটা একটা স্বাভাবিক হেলদি রেটিনা। এটা ছবিটার কালারটা একটু অন্যরকম দেখতে হতে পারে, কারণ এটা অ্যাকচুয়ালি একটা নর্মাল কালার ফান্ডাস ফটো নয়, এটা একটা মাল্টি কালার ইমেজ। কিন্তু ছেড়ে দিন, এগুলোর মধ্যে আমরা পরে আবার ডিসকাস করব। খালি এটা দেখলে হয়তো আপনার মনে হতে পারে যে আমরা এতক্ষণ যে ছবিগুলো দেখাচ্ছিলাম নর্মাল রেটিনা সেটার মতোই দেখতে, কিন্তু এটাতে যেমন কিছুই বোঝা যাচ্ছে না। যেমন এটা হচ্ছে অপটিক নার্ভ, এটা এখানে প্রায় দেখাই যাচ্ছে না। ব্লাড ভেসেলগুলো যেটা বাঁদিকের ছবিটায় কি সুন্দর বোঝা যাচ্ছে, এখানে কিছুই ব্লাড ভেসেল দেখা যাচ্ছে না। পুরো জায়গাটা কীরকম একটা সাদা বিকৃতি, মানে টোটালি এটা মানে ড্যামেজ টাইপের কিছু একটা পিকচার দেখা যাচ্ছে। এই পেশেন্টের চোখে আমরা যাই চিকিৎসা করি না কেন আজকের যুগেও, যেখানে আমরা জানি যে ডাক্তারিতে কত কিছু অ্যাডভান্স হয়েছে, সায়েন্সে কত অ্যাডভান্সেস হয়েছে, তাও এই পেশেন্টকে কখনোই আমরা এই রেটিনাতে ফিরিয়ে আনতে পারবো না। ফলে এই মানুষটা যেটা নর্মাল দেখছেন, এই পেশেন্টের পক্ষে এই দৃষ্টি ফিরে পাওয়া অসম্ভব অ্যাকচুয়ালি। অনেক সময় দেখা যায় যে রেটিনা এতটা ড্যামেজ হয়ে গেলে আমাদের আর কোনো ট্রিটমেন্টই করা সম্ভব হয় না, আমাদের পেশেন্টকে সরি বলতে হয়। যেটা অবভিয়াসলি খুবই দুঃখজনক, কারণ কোনো পেশেন্টের পক্ষে আজকের যুগে এটা শোনা যে তার ট্রিটমেন্টই নেই, এটা মেনে নেওয়াও খুব কঠিন। সো আমরা কখনোই চাইবো না যে কোনো পেশেন্টের চোখ এই পর্যায়ে পৌঁছাক, কিন্তু দুর্ভাগ্য একটা রিসার্চ করে দেখা গেছে ভারতবর্ষে, এটা রিসার্চটা 2016-17 নাগাদ এসেছিল, কিন্তু এখনও হয়তো সিচুয়েশন খুব একটা পাল্টে থাকবে না। আর এই রিসার্চটা মানে আমরা করিনি, রিসার্চটা করেছিল কুইন এলিজাবেথ ট্রাস্ট বলে একটি ইম্পর্টেন্ট সংস্থা। তারা দক্ষিণ ভারত আর পশ্চিম ভারতের কিছু হাসপাতালে একটা সার্ভে করে দেখেছিলেন যে ভারতবর্ষে যাদের সুগার থেকে চোখ খারাপ হচ্ছে তারা যখন ডাক্তারের কাছে গিয়ে পৌঁছাচ্ছে তখন তাদের একটা চোখে সুগার থেকে এতটাই ক্ষতি হয়ে গেছে যে বেসিক্যালি সেই চোখে তাদের দৃষ্টিটাই চলে গেছে। মানে 50%, নিয়ারলি 50% অফ দ্য পেশেন্টস হু আর ডায়াবেটিক, যাদের ডায়াবেটিস আছে, তারা বাই দ্য টাইম দে রিচিং দ্য ডক্টর, যতক্ষণে তারা রিটিনা ডাক্তারের কাছে পৌঁছাচ্ছে, দে হ্যাভ অলরেডি লস্ট ভিশন ইন ওয়ান আই, তাদের একটা চোখের দৃষ্টি অলরেডি চলে গেছে। তো এটা বাঞ্ছনীয় নয়, কেন আমরা তো এখন এটাই ডিসকাস করছি যে আমার রেটিনা যদি এত ড্যামেজ হয়ে যায় তাহলে কোনো ডাক্তারের পক্ষেই সেটা হয়তো আর স্বাভাবিক করা সম্ভব নয়। তাই আমরা কখনোই চাইবো না যে কেউ এই স্টেজে আসুক, আমরা চাইবো যে তার আগেই, মানে এত ড্যামেজ হওয়ার আগেই তাদের চোখটা আমরা কোনোভাবে ডায়াগনোজ করে বাঁচিয়ে দিই। এবং সেটার জন্যই তাহলে আমরা সেটা কি করতে পারি, আমরা কি করে অ্যাভয়েড করতে পারি রেটিনা রিলেটেড ব্লাইন্ডনেস? এক তো অবভিয়াসলি যদি কারো রেটিনার রোগই না হয় তা সবচেয়ে ভালো। তাই যদি এমন কোনো উপায় থাকে যেখানে আমরা যে কারণে রেটিনার রোগ হয় সেই কারণগুলোকে যদি অ্যাভয়েড করতে পারি তাহলে খুবই ভালো হয়। যেমন একটা উদাহরণ, আমার যদি সুগার না হয় তাহলে সুগার থেকে যে রেটিনার রোগ হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ন্যাচারালি আমার হবে না। তাহলে সুগার অ্যাভয়েড করার জন্য আমি কি করতে পারি? অবশ্যই আমি যেটা বলা হয় হেলদি লাইফস্টাইল, মেনটেনিং বডি ওয়েট, রেগুলার এক্সারসাইজ, অ্যাভয়েড স্মোকিং, ধূমপান করবেন না ইত্যাদি করে আমি যদি সুগারটাকেই হতেই না দিই,
বা যদি আমার সুগার হওয়ার পরেও দেখা যায় যে আমার সুগার অত্যধিক কন্ট্রোলে আছে, তাহলে আমার সুগার থেকে চোখের যে রেটিনোপ্যাথিটা হয় তার রিস্ক, সুগার না থাকলে তো রিস্কই নেই। আর সুগার যদি খুব ভালো কন্ট্রোলে থাকে, তাহলে যদি বা রেটিনোপ্যাথি হয়, কারণ এটাও একটা ফ্যাক্ট যে ডায়াবেটিস কারোর যদি হয়, সে যত ভালোই কন্ট্রোলে রাখুক না কেন, একটা সময়ের পর কিন্তু কিছু রেটিনায় প্রভাব পড়বে। কিন্তু সে যদি খুব ভালো কন্ট্রোল রাখতে পারে সুগার, তাহলে তার হয়তো সেইভাবে ক্ষতি হবে না যেভাবে আহ, মানে কন্ট্রোল না করলে যেরকম সিভিয়ার ড্যামেজ হতে পারে। অতএব একটা হচ্ছে যে রেটিনার রোগ হতেই না দেওয়া। যেমন আমার হাই মাইনাস পাওয়ার যদি থাকে, তাহলে বেসিক্যালি অনেক হাই মাইনাস পাওয়ার পেশেন্টদের দেখা যায় রেটিনা ছিঁড়ে রেটিনা ডিট্যাচ হচ্ছে। এবার তারা যদি হাই মাইনাস পরে অবস্থায় যদি তারা নিয়মিত রেটিনা দেখিয়ে রেটিনা ছিঁড়তে যাবে এরকম একটা অবস্থায় তাদের যদি ডায়াগনোস হয়ে যায়, তাহলে তাদের কিছু লেজার চিকিৎসার মাধ্যমে আমরা রেটিনাল ডিট্যাচমেন্ট অ্যাভয়েড করতে পারি। ইন আদার ওয়ার্ডস, কিছু উপায় আছে যেগুলো ফলো করলে হয়তো রেটিনার রোগটার থেকে আমরা নিজেদেরকে এমনিতেই বাঁচিয়ে নিতে পারি। আর সেই সেই উপায়গুলো কি, আমরা যখন ভবিষ্যতে আরও একটা একটা করে রোগের কথা ডিসকাস করব, তখন আমি নিশ্চয়ই শেয়ার করব। বাট যদি এমন হয় যে আমার শত চেষ্টা সত্ত্বেও আমার রেটিনার একটা রোগ হলো, তাহলে যাদের এই রোগ রেটিনার হতে যাচ্ছে বা যার রেটিনার রোগ হতে পারে, আম, বা যার রেটিনার রোগ হয়েছে, তার যদি কোনোভাবে সেই রোগটা শুরুতেই ধরা পড়ে যায়, শুরুতেই যদি তার রেটিনার রোগটা ধরা পড়ে যায়, তাহলে ট্রিটমেন্টের দ্বারা দৃষ্টি কিন্তু বাঁচিয়ে রাখা সম্ভব। কিন্তু কেউ যদি দুর্ভাগ্য এই অবস্থায় আসেন, যেমন এখানে একটি পেশেন্ট তার দু চোখেই রেটিনা ডায়াবেটিস থেকে খুব সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁ চোখটা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো আর এটা ঠিক করাই সম্ভব নয়। আর ডান চোখেও এখন ব্লিডিং হয়ে এটাও ক্ষতিগ্রস্ত, অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে আছে। তাই এখানে হয়তো চিকিৎসা করে আমরা পেশেন্টকে অন্ধত্বর থেকে বাঁচাতে পারবো, কিন্তু তার দৃষ্টিও হয়তো স্বাভাবিক করার জন্য আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে। তাই আমরা যদি কোনো উপায় বার করতে পারি যেখানে পেশেন্টরা এই স্টেজে না এসে আরও আগেই আসছেন বা আসেন যদি আমাদের কাছে, তাহলে আমরা হয়তো রেটিনার থেকে অন্ধত্ব হওয়ার যে সংখ্যাটা আস্তে আস্তে বাড়ছে, সেটাতে একটা দাড়ি লাগাতে পারবো। তো এবার একটা ঘুরিয়ে ব্যাপারটা হচ্ছে যে সেটা কি করে হবে, সেটা বলার আগে একটা উত্তর দেওয়া উচিত যে কেন এরকমটা হচ্ছে যে রেটিনার রোগের পেশেন্টরা সময় মতো আসছেন না। তো এর অ্যাকচুয়ালি মেন কারণ হচ্ছে যে যখন কারোর রেটিনার সমস্যা শুরু হয়, বেসিক্যালি তার কোনো প্রবলেম হয় না, সে দেখেও চোখে সুন্দর, তার চোখে কোনো ব্যথা জ্বালা চুলকানি অস্বস্তি কিচ্ছুই হয় না। এটাকেই আমরা বলি এসিমটোম্যাটিক, মানে তার কোনো সিমটমস বা কোনো অসুবিধা হয় না। তার মানে রেটিনার রোগ আপনার হয়তো শুরু হয়ে গেছে, আপনার রেটিনা হয়তো অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু আপনি টের পাবেন না। এবার এখানে আমি কতগুলো এক্সাম্পল দেখাচ্ছি। যেমন এটা একটা পেশেন্ট, এই পেশেন্টের দু চোখের রেটিনাই নর্মাল, এবং সে নর্মালি দেখছে, তার দৃষ্টিও নর্মাল, মানে আমরা যেটাকে বলি 6/6 বা 20/20 ভিশন। এবার এই পেশেন্টের সুগার থেকে দেখুন চোখটা নর্মাল নেই, তার রেটিনা কিন্তু নর্মাল নেই, কিন্তু এই পেশেন্টও কিন্তু নর্মালি দেখছে। এবার এটা কেন? কারণ চোখের সেন্টার যেটা, রেটিনার যেটা সেন্টার, সেটাকে আমরা বলি ম্যাকুলা। এই ম্যাকুলায় যদি কোনো সমস্যা না থাকে, যেমন এই পেশেন্টের যদি আমরা দেখি চোখে এই যে ছিটছিট ব্লাড দেখা যাচ্ছে, সাদা সাদা কিছু স্পট দেখা যাচ্ছে, এগুলো সবই চোখের সেন্টার থেকে দূরে। এবার এর ফলে কি হচ্ছে, পেশেন্টের সেন্টার যদি নর্মাল থাকে সে কিন্তু নর্মালি দেখবে, তার ভিশনে কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা জানি যে তার রেটিনাটা আর নর্মাল নেই, তার মানে অলরেডি ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা একটা রেটিনার রোগ শুরু হয়ে গেছে, যদিও তার দৃষ্টিটা নর্মাল। এমনকি যদি পেশেন্টের সাংঘাতিকভাবে রেটিনা এফেক্টেডও হয়ে গিয়ে থাকে, তাও যদি তার সেন্টারটা আনএফেক্টেড হয়, তাহলে এমন হতেই পারে যে তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়তো অ্যাডভান্স, সে হয়তো যে কোনো দিন ফট করে চোখে ক্ষতি হয়ে দৃষ্টিও হারাতে পারে, কিন্তু তাও তার দৃষ্টি নর্মাল থাকবে। তার মানে পেশেন্ট হ্যাজ হ্যাভিং নর্মাল ভিশন, বাট রেটিনা ইজ নট নর্মাল। বরং নট নর্মাল শুধু নয়, খুব অল্প স্বল্প সমস্যা নয়, রেটিনার হয়তো অনেকটাই সমস্যা আছে। এবার এই পেশেন্টের এই অনেকটা সমস্যা যদি কোথায় আছে বুঝতে হয়, তাহলে একটু তার চোখের রেটিনাটাকে জুম করে দেখা দরকার। তো এই পেশেন্টের ডান চোখে দেখুন, এই জায়গায় যে এই যে কিছু একটা আম, শ্যাওলার মতো হিজিবিজি হয়ে আছে, এই জায়গাটা বা এই যে জিনিসটা, এটাকে আমরা একটা সি ফ্যান বলতে পারি। মানে ব্লাড ভেসেলগুলো দেখুন, এটা স্বাভাবিক না, এই যে ছোট ছোট লুপি ব্লাড ভেসেলস, দিজ আর অ্যাবনর্মাল ব্লাড ভেসেলস। তার মানে এই পেশেন্টের কিন্তু অ্যাডভান্স ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে, যেটা আমরা প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি। মানে সুগার থেকে চোখের একটা এমন স্টেজে চলে গেছে, যে স্টেজে চোখের মধ্যে অ্যাবনর্মাল ব্লাড ভেসেল সৃষ্টি হয়েছে, যেখান থেকে যে কোনো দিন
ব্লিডিং হয়ে দৃষ্টি কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু এই পেশেন্টকে যদি আমরা মানে চেক আপ করি, দেখা যাবে তার যেহেতু চোখের সেন্টারটা ঠিক আছে, যে তার দৃষ্টিতে হয়তো কোনো সমস্যা নেই। তার মানে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে নয়, রেটিনার এরকম বেশ কিছু সিচুয়েশন আছে যেখানে রেটিনার রোগ হয়তো আস্তে আস্তে তিলে তিলে বাড়ছে, কিন্তু সেন্ট্রাল রেটিনা থেকে যদি ওই রোগটা দূরে হয়, যে সেন্ট্রাল রেটিনায় কোনো প্রভাব পড়ছে না, তাহলে এমনটা হতেই পারে যে পেশেন্ট হয়তো বলবে যে আমি কিন্তু দেখতে ভালোই পাই। আর এইটা একটা খুব ডেঞ্জারাস ব্যাপার, কারণ পেশেন্ট অনেক সময় ভাবে যে আমি চশমা দিয়ে সব দেখতে পাচ্ছি, পড়তে পারছি, তাহলে নিশ্চয়ই আমার চোখ ঠিকই আছে। এবং চোখ বলতে সে ন্যাচারালি আলাদা করে রেটিনা ঠিক আছে বা এটা হয়তো হয়তো অ্যাওয়্যারও নয়, বা হয়তো অ্যাওয়্যার হলেও পেশেন্ট ধরে নেয় যে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না যখন, তার মানে ভিতরেও নিশ্চয়ই সব ঠিক থাকবে। তাহলে আমাকে যদি শিওর হতে হয় যে আমার রেটিনা সত্যিই ঠিক আছে কি, তাহলে আমি সেটা কি করে পারবো? তো সেটা একমাত্র উপায় হচ্ছে নিয়মিত নিজের রেটিনা চেক আপ করানো। এইটা যেমন আমি একজন পেশেন্টের, একটা ডায়াবেটিক পেশেন্টের রেটিনা চেক করছি, মাথায় আমরা যে মেশিনটা লাগিয়ে রেখেছি এটাকে আমরা বলি ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপ, আর হাতে একটা বিশেষ ধরনের লেন্স দিয়ে আমরা রেটিনাটা চেক করি। রেটিনা চেক আপ কিন্তু চশমা চেক আপের সাথে আলাদা। আমরা যখন কম্প্রিহেন্সিভ আই চেক আপ বলি, মানে প্রত্যেক মানুষের যেটা অ্যাকচুয়ালি 40 বছরের পর করাই উচিত, যে বছরে একটা ফুল আই চেক আপ, তখন কিন্তু শুধু চশমা দেখা হয় না। চশমাতে আপনি ভালো দেখছেন, খুব ভালো কথা, কিন্তু তারপরেও চোখের সামনের এবং ভিতরের অংশগুলো আলাদা আলাদা করে চেক আপ করা হয়। এটা যেটা করা হচ্ছে সেটা হচ্ছে চোখের ড্রপ দিয়ে চেক আপ, এটাকে ডাইলেটেড আই এক্সামিনেশন বলে। এবার ডাইলেটেড আই এক্সামিনেশন করতে গেলে অ্যাকচুয়ালি এটাই আইডিয়াল, রেটিনা যদি সত্যিই ভালোভাবে দেখতে হয় তাহলে ড্রপ দিয়ে দেখাই বেস্ট, তাতে কিছু মিস হওয়ার চান্স কম। যদিও অনেক নন রেটিনা ডাক্তার তারা প্রত্যেক পেশেন্টের ড্রপ দিয়ে ডাইলেট করে দেখেন না, কারণ ডাইলেট করে দেখলে একটা সাইড এফেক্ট হচ্ছে যে ওই ডাইলেটিং ড্রপস দেওয়ার পর চোখটা কিছুক্ষণ 1-2 ঘন্টা বা 2-3 ঘন্টা বলা যেতে পারে একটু ঝাপসা থাকতে পারে। ফলে ধরে নিন একটি লোক গাড়ি চালিয়ে এলো, সে যদি তাকে আমরা যদি ডাইলিং ড্রপস দিয়ে দিই তার চোখে রেটিনা দেখার জন্য, তার পক্ষে হয়তো গাড়ি চালিয়ে বাড়ি ফেরাই মুশকিল হয়ে যাবে। তো ওই জন্য অনেক সময় দেখা যায় যে অনেক চোখের ডাক্তাররা ডাইলেট করে দেখছেন না, তারা হয়তো অন্যভাবে রেটিনাটা চেক করছেন, কিন্তু রেটিনা যে ডাইলেট করেই দেখতে হবে তা না হলেও রেটিনাটা দেখা দরকার। শুধু চশমা দেখে ছেড়ে দিলাম যে ভালো আছে, এটা একদম ভুল। চশমা দেখে চোখটা ভালো করে দেখা হলো, কিন্তু চোখে হয়তো ডাইলেট না করেও কিছু বিশেষ লেন্সের মাধ্যমে রেটিনার একটা আইডিয়া পাওয়া যেতে পারে যে মোটামুটি রেটিনা ঠিক আছে কিনা। তবে বেস্ট হবে যে বিশেষ করে যে পেশেন্টদের রেটিনা রোগের রিস্ক আছে, যেসব পেশেন্টদের ক্ষেত্রে রেটিনাতে কোনো রোগ হওয়ার চান্স খুব বেশি, তাদের জন্য আমরা বলবো বেস্ট হচ্ছে অ্যাটলিস্ট বছরে একবার করে চোখের ডায়ালেটিং ড্রপস দিয়ে প্রপার রেটিনা স্ক্রিনিং করিয়ে নেওয়া। সেই রেটিনা স্ক্রিনিং রেটিনা স্পেশালিস্টকে দিয়ে করাতে হবে এমনটাও নয়, সেটা নন রেটিনা ডাক্তাররাও, যারা সিনিয়র চোখের ডাক্তার, তারাও করতে পারেন, কিন্তু ডায়ালেটিং ড্রপ দিয়ে করাটাই সেফ, কারণ তাহলে কিছু মিস হওয়ার চান্সটা কম। আর এই বিশেষ গ্রুপ যাদেরকে অবশ্যই ডায়ালেটিং ড্রপ দিয়ে 1 বছরে একবার চেক করানো উচিত রেটিনা, তারা কারা? তারা হচ্ছে যেমন যাদের ডায়াবেটিস আছে, মাইনাস পাওয়ার আছে, যাদের বয়স 40 বছরের বেশি, বা যাদের বাড়িতে কারোর রেটিনা প্রবলেম হয়েছে, যে বাবার বা মায়ের কারোর রেটিনা সমস্যা ছিল, বা যাদের রিসেন্ট বা কখনো কোনো চোখে চোট লেগেছে বা কোনো অপারেশন হয়েছে। যেমন অনেক সময় দেখা যায় যে ছানি অপারেশনের আগে বা পরে রেটিনা হয়তো চেক করা হলো না, এবং অপারেশনের 1-1.5 বছর পর রেটিনাটা ছিঁড়ে গেল, পরে চেক করে দেখা যায় যে অ্যাকচুয়ালি অপারেশনের আগে পরে চেক করলে জানা যেত যে তার রেটিনা একটা উইক এরিয়া ছিল, যেটা ছানি অপারেশনের সময় চোখে চাপ পড়ে ছিঁড়ে গেছে। যদি এই উইক এরিয়াটা একটা এক্সামিনেশন করে ছানি অপারেশনের আগে বা পরে দেখে লেজার করে সিল করে দেওয়া যেত, তাহলে হয়তো পেশেন্টের এই রেটিনার ডিট্যাচমেন্ট থেকে তাকে বাঁচানো যেত। তাই যাদের আই সার্জারি হতে যাচ্ছে, ছানি অপারেশন, গ্লুকোমা অপারেশন বা যে কোনো আই অপারেশন, বিশেষ করে ইন্ট্রা অকুলার আই অপারেশন, চোখের পাতার কোনো অপারেশন এটা এক্সট্রা অকুলার অপারেশন হলো, কিন্তু চোখের গভীরে কোনো অপারেশন যদি হয়, চোখের ভিতরে অপারেশন হয়, তাহলে বেস্ট হচ্ছে তার একবার প্রপার রেটিনা চেক আপ করানো। ঠিক তেমনি যার কোনো চোখে কোনো চোট লেগেছে, যেটা ঘুষি লেগেছে, বল এসে লেগেছে, বা কিছুভাবে ব্লান্ট ট্রমা বা পেনিট্রেটিং ট্রমা, এরকম যদি কোনো চোট আঘাত কারো লেগে থাকে, কোনো কিছু যদি খোঁচা লেগে গেছে, তাহলেও একবার তার ভালো করে রেটিনাটা চেক আপ করানো দরকার। এই ব্যাপারগুলো, এই যে ডায়াবেটিস থেকে চোখের রেটিনায় কী প্রবলেম হয়, মাইনাস পাওয়ার বা
চোট লাগলে চোখের রেটিনায় কী প্রবলেম হয়, আমি এগুলো সাবসিকুয়েন্টলি এই সিরিজে চেষ্টা করব কভার করতে। সো আমরা একটা আইডিয়া দিতে পারলাম যে আমরা বেসিক্যালি রেটিনার প্রবলেম নিয়ে কেন এত চিন্তিত। তো এই সিরিজ যেটা আমি আজ থেকে শুরু করছি, আমি চেষ্টা করব এই সিরিজে বিভিন্ন রেটিনার যে রোগ, যেমন সিএসআর, ম্যাকুলার হোল, রেটিনাল ডিট্যাচমেন্ট, এগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও বানাতে, যাতে সাধারণভাবে আমি অ্যাটলিস্ট একটা ভিডিও রেখে যেতে পারি, যেখানটা দেখে একটা পেশেন্ট যদি তার দুর্ভাগ্য এইরকম কোনো রোগ হয়, সে একটা আইডিয়া পাবে যে এই রোগগুলো কেন হয় বা এগুলোর কীভাবে ট্রিটমেন্ট হয়। আমি চেষ্টা করব রেটিনার যে কমন টেস্ট, রেটিনার টেস্ট প্রচুর আছে, কিন্তু যেগুলো কমন টেস্ট যেমন ফান্ডাস ফ্লোরোসিন অ্যাঞ্জিওগ্রাফি, ওসিটি বা ওসিটি অ্যাঞ্জিওগ্রাফি নিয়েও ছোট ছোট ভিডিওস আপলোড করা। আমার চ্যানেলে অলরেডি আমরা টেকনিক্যাল কিছু ভিডিওস যে ওসিটি অ্যাঞ্জিওগ্রাফি বা এফএফএ নিয়ে আপলোড করেছি, কিন্তু সেই ভিডিওগুলো হয়তো একটা সাধারণ মানুষের পক্ষে বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো আমি চেষ্টা করব আরও সিম্পল সহজ ভাষায় কিছু ভিডিও আপলোড করা। আর অবভিয়াসলি রেটিনায় যে বিভিন্ন ট্রিটমেন্ট হয়, তো রেটিনায় মূলত তিনভাবে ট্রিটমেন্ট হয়। এক হচ্ছে লেজারের দ্বারা, যেমন এই কেসটাতে এখানে উপরে রেটিনাটা ছিঁড়ে গেছিলো, সেটা আমরা লেজার করে আবার সিল করেছি। তো লেজার, তো রেটিনাতে মূলত তিন ধরনের ট্রিটমেন্ট হয়। এক হচ্ছে লেজার, যেমন এই পেশেন্টটা আমি বললাম। আরেকটা হচ্ছে রেটিনা ইনজেকশন দিয়েও ট্রিটমেন্ট হয়, আর রেটিনা সার্জারি তো অবশ্যই একটা আলাদা একটা বিভাগ। তা আমি এই তিনটে নিয়েও আলাদা আলাদা ভিডিও শেয়ার করব, কারণ আমি জানি ইনজেকশন নিয়ে মানুষের মনে অনেক দ্বন্দ্ব আছে, লেজার নিয়েও অনেক প্রশ্ন আছে। আমি চেষ্টা করব যাতে এই ব্যাপারগুলো যতটা সম্ভব এখানে কিছু ভিডিও আপলোড করে মানে অ্যান্সার দেওয়া যায়। কারণ আমার মূল টার্গেট এটাই যে এই সিরিজটা দিয়ে আমি চেষ্টা করছি মানুষের মনে কিছু রেটিনা রোগের সম্বন্ধে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। কারণ একটা লোক যদি বুঝতে পারে তার কি রোগ হয়েছে বা তার রোগের কি ট্রিটমেন্ট সম্ভব বা কি করে সেই রোগ থেকে সে নিজেকে বাঁচাতে পারে, তাহলে নিশ্চয়ই সে অন্ধত্ব থেকে বাঁচতে পারবে। কারণ আখেরে টার্গেট যেটা আমাদের অরবিন্দ শেখানো হতো সবসময়, এবং আমি ভীষণভাবে বিশ্বাস করি যে সব রেটিনা পেশেন্ট বা সব রেটিনা কেন, সব রোগের, চোখের সব রোগের চিকিৎসা অ্যাকচুয়ালি আজও নেই। এরকম অনেক রোগ আছে, থ্যাংক গড সেই রোগগুলো হয়তো খুব কমন নয়, কিন্তু এমন রোগ আছে যার কোনো চিকিৎসাই এখনও সম্ভব নয়। তাই আমরা যদি বলি যে সব পেশেন্টকেই অন্ধত্ব থেকে আমরা বাঁচাতে পারবো, সেটা হয়তো সত্যি কথা নয়। কিন্তু এরকম অনেক রোগ আছে যেগুলো যদি সময় মতো ধরা যায়, রেটিনার রোগও আছে যেগুলো যদি সময় মতো ডায়াগনোজ করে ট্রিটমেন্ট করে দেওয়া যায়, তাহলে কিন্তু পেশেন্টের দৃষ্টি বাঁচিয়ে দেওয়া সম্ভব। তাই কেউ যদি আপনাকে কখনো বলে থাকে যে না রেটিনার রোগ মানেই আপনি অন্ধ হয়ে যাবেন, সেটাও ঠিক নয়। হ্যাঁ, রেটিনার রোগ যদি ঠিক সময় ঠিকভাবে চিকিৎসা না হয় তাহলে অন্ধত্বর চান্স খুব বেশি, কিন্তু ঠিক সময় ঠিকভাবে চিকিৎসা হলে এরকমও অনেক রেটিনার রোগ আছে যাতে আমরা দৃষ্টি ফিরিয়েও দিতে পারি। শুধু অন্ধত্ব থেকে বাঁচাতে পারি তাই না, দৃষ্টিটাকে আমরা ফিরিয়েও দিতে পারি। তো সেই জন্য আমার স্বপ্ন এটাই বা ইচ্ছা এটাই যে কোনোভাবে যদি এই ভিডিওগুলো আমরা ইউটিউবে আমি রেখে দিয়ে গেলাম, কখনো কারোর যদি এই ভিডিও দেখে একটা হেল্প হয়, সে যদি ব্যাপারটা আরও ভালো বুঝতে পারে রেটিনার রোগ কী, কেন তার রেটিনার রোগ হয়েছে বা কেন তার প্রিয়জনের রেটিনার রোগ হয়েছে, বা কিভাবে সে বা তার প্রিয়জনকে সে রেটিনার এই রোগের থেকে বা এই রোগের থেকে অন্ধ হওয়ার থেকেও বাঁচাতে পারে, তাহলে আমি মনে করব যে আমার পরিশ্রম সার্থক। তো আমি আস্তে আস্তে আরও ভিডিওস এক এক করে, যেটা বললাম যে বিভিন্ন রেটিনার রোগ কিভাবে তাদের ডায়াগনোস হয়, কিভাবে চিকিৎসা হয়, এগুলো আপলোড করতে থাকবো। আপনাদের আইডিয়াটা কেমন লাগছে সেটা জানাবেন। প্লাস যদি কোনো পার্টিকুলার রোগ থাকে যেটা নিয়ে আপনাদের মনে প্রশ্ন আছে, সেগুলো আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি তাহলে হয়তো শুরুতে সেই রোগগুলো নিয়েই ভিডিও আপলোড করব। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আমাদের পরের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।